বিগত সময়ে প্রশাসন সহ বিভিন্ন ব্যক্তি বিশেষ আমার উপরে যে জুলুম হয়েছে, প্রথম কথা আমি ব্যক্তিগতভাবে কারো বিরুদ্ধে মামলা করতে চাই না। আমি সবাইকে ক্ষমা করে দিয়েছি। আমাকে যারা শারীরিকভাবে আঘাত করেছে, বিভিন্নভাবে আমাকে লাঞ্ছিত করেছে, তারা যদি আমার অফিসে আসে, আমি সবার সাথে খুব বুক মিলিয়ে আমি তাদেরকে একটা কথা বলবো যে তারা যেন পরিবর্তন হয়ে যায়। আমি ব্যক্তিগতভাবে কারো বিরুদ্ধে কোনো মামলা করব না এবং আমি চাইও না, বিশেষ করে আমার সাথে যে একটি ঘটনা যারা ঘটিয়েছে তারা নতুন করে ভুক্তভোগী হোক। তাদের মধ্যে যদি অনুশোচনা এবং উপলব্ধিবোধ তৈরি হয়, সেটাতে আমি খুশি। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। এবং একটা কথা আমি বলে আপনাদেরকে আমি বলেছিলাম, আমার ফেসবুক আইডিটা 2019 সালে হ্যাক করেছিল। তো গতকালকে নাহিদদের জন্মদিনে কেক কাটার একটা ছবি ডাকসুতে পুরানো মেমোরিতে চলে আসছে। তা আমি ফেসবুকে শেয়ার দিয়ে বলেছিলাম যে ভাই হ্যাক করেছেন, আইডিটা ফেরত দিলে দিতে পারেন, কারণ এত আমি চেষ্টা করছিলাম সেই সময়, রিকভার করা সম্ভব হয়নি। সো আমার কোনো প্রতিশোধের আমার আগ্রহ নাই এবং আমি মনে করি আগামীর বাংলাদেশকেও আমরা যদি এগিয়ে নিতে চাই, রক্তের বদলে রক্ত, লাশের বদলে লাশ, এই প্রবণতা যদি চলতে থাকে তাহলে আপনি কীভাবে পরিবর্তন করবেন? সেজন্য মাস্ট বি আমাদেরকে রিফর্ম অ্যান্ড রেকনসিলেশনের দিকে এগিয়ে যেতে হবে। এখানে সে কথিত ছাত্র রাজনীতি করলে বাড়ি গাড়ি অর্থ সম্পদের মালিক হওয়া যায়, এই বিষয়ে আপনাদের মন্তব্য কী? এই প্রথাগত রাজনীতিতে আসলে এটা সম্ভব। একজন ছাত্র নেতা হলে তার আপনার দল যদি ক্ষমতায় থাকে, বিশ্ববিদ্যালয়ের নিয়োগ থাকে, প্রশাসনের নিয়োগ থাকে, বিসিএসের সুপারিশ করার সুযোগ থাকে, নন ক্যাডার বিভিন্ন ধরনের নিয়োগ থাকে। তো এই কারণেই তো এই ছাত্র রাজনীতিটা কলুষিত হয়েছে। সুতরাং যখন এই ছাত্র সংসদের প্রথাটা চলে আসবে, তখন এই প্রথাগত ছাত্র রাজনীতি যদি না থাকে, তাহলে এই বাড়ি গাড়ির মালিক হওয়া, অর্থবিত্তের মালিক হওয়ার সুযোগ নাই। এবং আমার মনে হয় যে এই পরিবর্তিত বাংলাদেশে এই ধরনের ছাত্র রাজনীতি আর থাকবে না। নানান সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ ক্যাম্পাসের ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার বিষয়ে আপনার বিশ্লেষণ কি? নানা সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে ক্যাম্পাসে ছাত্রলীগের রাজনীতি নিষিদ্ধ করার বিষয়ে আপনার বিশ্লেষণ কি? আমি মনে করি যে বিশেষ করে গত 15 বছরে যে কর্তৃত্ববাদী শাসন চলেছে, ছাত্রলীগ তার একটা পার্ট ছিল। শুধু ছাত্রলীগ না, এই সরকার যেটা ফ্যাসিস্ট হয়েছে, এটিকে শুধু ছাত্রলীগ তাকে ব্যাকআপ দিয়ে ফ্যাসিস্ট তৈরি করেছে? প্রশাসন, সেটা পুলিশের একটা অংশ তাকে ফ্যাসিস্ট বানিয়েছে, সামরিক বাহিনীর একটা অংশ তাকে ফ্যাসিস্ট বানিয়েছে, ব্যবসায়ীদের একটা অংশ তাকে ফ্যাসিস্ট বানিয়েছে, গণমাধ্যম কর্মীদের একটা অংশ তাকে ফ্যাসিস্ট বানিয়েছে। বিভিন্ন বেনিফিশিয়ারি গ্রুপ হচ্ছে এই সরকারকে একটা ফ্যাসিস্ট শক্তিতে পরিণত করেছে। এই প্রত্যেকটা ফ্যাসিস্ট শক্তির বিচার হওয়া দরকার। আমি আশ্চর্যভাবে লক্ষ্য করছি এখন, এবং আমি মানে নিজে ভয়ের মধ্যে আছি যে এই যে 2 মাস হতে যাচ্ছে, এখন পর্যন্ত এই যে আমরা গণহত্যার কথা বলছি, যে এইরকমের একটা গণহত্যা চালালো, এই গণহত্যার অভিযোগে অভিযুক্ত মেইন স্ট্রিমের কাউকে এখন পর্যন্ত কিন্তু গ্রেপ্তার করা হচ্ছে না। যাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে সেটা আরও এই বিচার ব্যবস্থা প্রক্রিয়াকে বিতর্কিত করা হচ্ছে, মামলাগুলোকে আপনার বেইজলেস করা হচ্ছে, মামলাগুলোকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে। কোনো সাংবাদিক কিংবা কোনো অ্যাক্টিভিস্ট তারা মেইন রোলটা প্লে করে নাই। তারা হয়তো কেউ একটা কলাম লিখেছে পক্ষে, কেউ একটা কথা বলেছে, বাট তারা মেইন কালপ্রিট না। এখনও মূল কালপ্রিটরা ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে। তো আমার সন্দেহ সরকার কি তাদেরকে একটা স্পেস দিচ্ছে কিনা। এবং কিছুদিন আগে 56 জন ডিসি অ্যাপয়েন্টেড হয়েছে, আপনারা জানেন। সেখানে একটা অভিযোগ এসেছে যে আমাদের এই আন্দোলনের আবার সমন্বয়কদের কেউ কেউ ডিসি, এসপি অ্যাপয়েন্টেড করছেন, বিশেষ করে ডিসি। এবং সেখানে বলছে যে 56 জনের মধ্যে 49 জন ডিসি প্রিভিয়াস গভর্নমেন্টের নিয়মিত সুবিধাভোগী। তাহলে এই যে আমরা যে একটা পরিবর্তনের রাজনীতির কথা বলছি, যারা আমাদেরকে এই পথ দেখালো, বৈষম্য বিরোধী আন্দোলনের নেতৃবৃন্দ, আমাদের ভাই বোনেরা, আবার তাদের সমন্বয়কদের বিরুদ্ধে যদি এই ডিসি অ্যাপয়েন্টমেন্টের অভিযোগ আসে, সেটা কিন্তু আবার এই আন্দোলনকে কিন্তু প্রশ্নের মুখে ফেলে দেয়। সুতরাং এই কাজের সাথে কে ইনভলভ ছিল সেটা একটা তদন্ত এবং বিচার তো হওয়া দরকার। কিন্তু এখন পর্যন্ত আমরা জানি না আসলেই কোনো সমন্বয়ক এটা করেছে কিনা, কিংবা তানভীর কোন ব্যক্তি যিনি সচিবালয়ের আপনার একজন জয়েন্ট সেক্রেটারির সাথে মিলে এই অ্যাপয়েন্টমেন্টগুলো করেছেন, এবং তাকে দিয়ে কি আপনার এই যে ফ্যাসিবাদের পুনর্বাসন হচ্ছে কিনা। বিশ্ববিদ্যালয়ের 2-1 উপাচার্য নিয়োগ প্রাপ্ত হয়েছেন, ইতিমধ্যে আমরা দেখেছি যে তারাও বিগত সরকারের আমলে এই ফ্যাসিস্ট শক্তির দোসর ছিলেন। স্বাস্থ্য মন্ত্রণালয়ে আমরা অনেকের অ্যাপয়েন্টমেন্ট দেখতে পেয়েছি, বিভিন্ন সেক্টরে আমরা অনেকের অ্যাপয়েন্টমেন্ট দেখতে পাচ্ছি যে তারা বিগত সরকারের সময়ও আপনার এই ফ্যাসিস্ট শক্তির বেনিফিশিয়ারি এবং দোসর ছিলেন।
দুর্জন বিদ্বান হলেও পরিত্যাজ্য। সুতরাং সরকার যদি ভাবে যে তারা লার্নেড নলেজেবল ব্যক্তি, সো তাদেরকে একটু সুযোগ দেই, এইটা করলে কিন্তু এই আন্দোলনের স্পিরিটের সাথে সুস্পষ্ট বেইমানি করা হবে। কাজে সরকারকে আমরা পরিষ্কারভাবেই বলতে চাই, এ ধরনের কোনো অন্যায় সিদ্ধান্ত, কারোর সাথে ব্যক্তিগত সম্পর্ক থাকতে পারে, এই স্বজন প্রীতি আমরা সমর্থন করব না। যাদের বিরুদ্ধে বিতর্কিত অভিযোগ রয়েছে, স্পষ্টভাবে সেই অভিযোগের ভিত্তিতে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এবং ফ্যাসিবাদের দোসরদেরকে কোনোভাবেই পুনর্বাসন করা যাবে না। সেই ক্ষেত্রে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে নতুন আইনে আলোচনা হচ্ছে যে আপনার 10 বছরের জন্য ফ্যাসিস্ট কিংবা ফ্যাসিস্টের সাথে সম্পর্কিত শক্তিগুলোকে, সমর্থনকারী প্রতিষ্ঠানকে নিষিদ্ধ করা। আমি মনে করি সেক্ষেত্রে আওয়ামী লীগ, জাতীয় পার্টি এরকম যারাই এই ফ্যাসিস্ট শক্তির দোসর ছিলেন তাদেরকে একেবারে নিষিদ্ধ না করে যে আইনটি করা হচ্ছে এইটা যুক্তিযুক্ত, যে 10 বছর নিষিদ্ধ করা। কারণ তাদেরকে উদাহরণ হিসেবে জাতির সামনে, প্রজন্মের সামনে রাখতে হবে যে এরা ফ্যাসিস্ট শক্তি, এরা গণহত্যা চালিয়েছিল, তাই এদেরকে 10 বছর নিষিদ্ধ করা হয়েছিল। কাজেই জনগণ পরবর্তীতে সিদ্ধান্ত নেবে যে জনগণ তাদেরকে কতটুকু ক্ষমা করবে কি করবে না। সেই জায়গা থেকে আমি স্পষ্টভাবেই, সেটা আওয়ামী লীগ, জাতীয় পার্টি কিংবা ছাত্রলীগ কিংবা আরও যারা এই ফ্যাসিস্টের সহযোগী ছিলেন, তাদেরকে ওই আইন যদি এটা আপনার পাশ হয়, সেই আলোকে আমি তাদেরকে নিষিদ্ধের দাবি জানাবো।